স্যার, ফাইলগুলো একটু দেখে নিলে ভালো হতো। এ মাসের হিসাব নিকাশের তথ্য রয়েছে। তাছাড়া কিছু অর্ডারও করা হয়েছে, তারও হিসাব এখানে আছে। আপনি দেখে সাইন করে দিলে ভালো হতো। ফাইল হাতে নিতে নিতে অরণ শুধায়। ওকে, সাইন করে দিব। তুমি এখন যেতে পারো। এলেন জায়গাটা ছেড়ে চলে যায়। অরণ চেষ্টা করে কাজে মনোনিবেশ করার। সকাল থেকে এ পর্যন্ত তার সময় কেটেছে অস্থিরতায়। আজ কাজ কিছুই করেনি বলতে গেলে। হাত ঘড়িতে সময় দেখে নেয় চটজলদি, ফাইলের পিপিলিকার নেয় ছোট্ট ছোট্ট অক্ষরগুলোতে চোখ বুলায়। বিকাল হয়েছে, সন্ধ্যায় বাড়ি ফেরা দরকার। কাল থেকে নিরুদ্দেশ্যে একবার বাসার খোঁজ খবর নেওয়া প্রয়োজন। বাড়ির পেছনটা ভুতুড়ে, যতদূর চোখ যায় কেবল ঝোপঝাড়ি নজরে পড়ে। বড় বড় গাছপালাগুলো বাতাসে নৃত্য করে শো শো শব্দ করে অদ্ভুত শব্দের আবির্ভাব ঘটায়। ভূমিতে ঠাসা ঠাসা পাতা, যেন মরা পাতার গালিচা। সোনালি রোদ্দুর সেই পাতায় কিরণ ফেলে দুটি ছড়ায়। বেশ কিছু পাইন ট্রি কেটে ফেলা হচ্ছে। কেন কাটা হচ্ছে তা তিরুর জানা নেই। এখন তো ক্রিসমাস সিজনও না, তবুও কেন তারা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে তা জানা নেই কারো। প্যারিসে খুব বেশি প্রয়োজন না হলে গাছ কাটা হয় না। এখানে অকারণে গাছ কাটা গুরুতর পাপ। অকারণে গাছ কাটতে দেখলেই তাকে ধরে কঠিন শাস্তি দেয়া হয়। তিরু কণ্ঠের খাদ নামিয়ে প্রশ্ন করল। ওরা গাছ কাটছে কেন প্রিয়? প্রিয় ফুল গাছে পানি দিচ্ছিল। তিরুর প্রশ্ন শুনে কাজ থামিয়ে সে সন্নিকটে এগোলো। সামনের দৃশ্য দেখে বলে উঠল। সম্ভবত ক্রিসমাস ট্রি তৈরি করার জন্য। কিন্তু ক্রিসমাস তো ডিসেম্বরে না, এখন তো কেবলমাত্র মার্চ মাস চলছে। হ্যাঁ, কিন্তু ওরা ক্রিসমাস আসার আগে ওদের সুপার শপে ক্রিসমাস ট্রি তৈরি করে সাজিয়ে রাখে। সরকার থেকে অনুমোদন নিয়েছে ওরা। তিরু ঠোঁট বাঁকায়। অদ্ভুত তো। প্রিয় বাংলাদেশি থাকতো অরণদের গ্রামে। প্রায় 1 বছর হতে চলল সে প্যারিসে এসেছে। অরণই তাকে এনেছে। ছোট বোনের মতো স্নেহ করে সে প্রিয়কে। তাদের পরিবারের দুরবস্থা দেখে প্রিয় এবং ওর সমবয়সী ভাই অন্তিককে অরণের সাথে নিয়ে যাওয়ার শক্তপোক্ত আবদার করে বসে ওদের মা। অরণ অবশ্য নিয়ে আসতে চাইছিল না, বলেছিল দেশেই ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবে। কিন্তু প্রিয়র মা শুনলে তো। সেই থেকে প্রিয় আর অন্তিক এখানে থাকে। অন্তিক অরণের রেস্টুরেন্টে কাজ করলেও প্রিয়কে অরণ কাজ করতে দেয়নি বাহিরে। ও বলতে গেলে ফ্রিতেই থাকে এ বাড়িতে। মাঝে মধ্যে অরণ খুব বেশি রাতে বাড়ি ফিরলে রাতের রান্নাটা সে নিজেই করে। বাস, এই তার কাজ। ভাবি, তোমার চুল থেকে তো পানি পড়ছে, চুল মুছো জলদি। অবেলায় গোসল করেছে তিরু। পুরো দিনটা তার কেটেছে ব্যস্ততায়। রুম সেট আপ করার কাজ শেষ হয়েছে কিয়ৎ পূর্বে। প্রিয়কে পাঠিয়েছে অরণ তার কাজের সাহায্যের জন্য। আরও 2 জন অবশ্য ছিল সঙ্গে, তবে তারা পুরুষ। ভারী জিনিসপত্র সেট আপ করে তারা চলে গিয়েছে দুপুরেই। বাকি সময়টা প্রিয়কে সঙ্গ করে কেটেছে তিরুর। অলস হাতে চুল ছুঁয়ে তিরু নম্র গলায় বলল, ভাগ্যিস তুমি ছিলে প্রিয়, নয়তো এখন হয়তো বা দাঁড়ানোর শক্তিটাও দিয়ে পেতাম না। প্রিয় একগাল হাসলো, বলল, এখন থেকে প্রতিদিন আমাকে পাবে ভাবি। এই কয়েকদিন একটু ঘোরাঘুরির ওপর ছিলাম। অরণ ভাই জোর করে ঘুরতে পাঠালো। অবশ্য আমার অনেক দিনের শখ, জানো ভাবি, পুরো প্যারিস ঘুরে দেখবো। অরণ ভাইয়ের জন্য শখটা পূরণ হলো। ভাইয়া যে আরও কত ঋণী করবে আমাদের। সেইবার যখন বাবা পঙ্গু হয়ে গেলেন, আমাদের পরিবারের হাল ধরার মতো এক আমি আর অন্তিক। দেশে চাকরি পাচ্ছিলাম না মন মতো। পড়াশোনাটা করা হয়নি নিম্নবিত্ত বলে। ওই সময়ে শহর ছেড়ে গ্রামে এলাম। দেখা হলো অরণ ভাইয়ের সাথে। চলে এলাম এখানে আমি আর অন্তিক। আল্লাহ তাআলা ভালোই রেখেছে এখন ভাবি। বাবার চিকিৎসা চলছে, মাকে 3 বেলা খাওয়াতে পারছি। আর কি চাই জীবনে। অরণ ভাই আমার মতো এমন অনেক মানুষকে গ্রাম থেকে নিয়ে এসে নিজের রেস্টুরেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের মতো অসহায় মানুষগুলোর জীবনে চলার মতো একটা পথ তৈরি করে দিয়েছেন। ভাইয়ের কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাবি। তুমি খুব ভাগ্যবান মানুষ জানো তিরু ভাবি। অরণ ভাইয়ের মতন একটা ভালো মানুষ আল্লাহ তোমার কপালে লিখে রেখেছেন। প্রিয় থামলো, একটু দম ফেলে পুনরায় বলল, অবশ্য অরণ ভাইয়াও লাকি তোমার মতো একজন ভালো মানুষ পেয়েছে বলে। তিরু বলল না কিছু, কেবল মৃদু হাসল। ভেজা চুলে তোয়ালে লাগিয়ে আনমনে ভাবতে লাগলো অরণের কথা। অমনি মনে পড়ল তার কাল রাতের ঘটনাটা। অরণ যখন তাকে কাছে টেনে নিতে গিয়ে ছিটকে দূরে সরে সরি বলে চট করে রুম ছেড়ে পালালো, সেই মুহূর্তে তিরু যার পরনায় অবাক হয়েছিল।
তবে সত্যি বলতে স্বস্তিও পেয়েছিল, কারণ অরণের সাথে অতটা ঘনিষ্ঠতার জন্য তার অন্তঃকরণ প্রস্তুত ছিল না। তিরু উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল। ছেলেটার সাথে তার আজ দেখা হয়নি একবারও। কোথায় আছে অরণ? কখন আসবে? কাল রাতে যখন ছেলেটা রুম ছেড়ে বেরিয়ে গেল তখন আর তিরু খোঁজ করেনি তার। সকালবেলা ফাঁকা বাড়ি মিলেছে তার কিয়ৎক্ষণ পর প্রিয়র আগমনে তিরু বেমালুম ভুলে বসেছিল অরণের কথা। মাঝরাতে ঝট করে উঠে বসল তিরু। চোখ লেগে এসেছিল তার, অরণের অপেক্ষাতে ছিল। ঘড়িতে সময় দেখে বুঝল প্যারিস এখন মধ্য রজনীতে ডুবো প্রায়। ও চট জলদি বিছানা ছাড়ল। রুম তো খালি, অরণের ফেরার কথা তো এতক্ষণে। ছেলেটা তবে কি রুমে আসেনি? গেল কোথায় অদ্ভুত। তিরু গেল অরণের রুমে, সেখানেই পাওয়া গেল অরণকে শুয়ে আছে, ঘুমোচ্ছে বোধহয়। তিরু দরজা চাপিয়ে চলে যেতে নিবে তৎক্ষণাৎ চাপা কণ্ঠের আর্তনাদ বাড়ি খেল তার কর্ণকুহরে। পা বাড়ালো ও বসলো অরণের নিকটে। গায়ে হাত দিতেই বুঝলো অরণের হাড় কাঁপানো জ্বর এসেছে পুনরায়। তিরুর তখন মাথায় হাত। এত জ্বর লোকটার, আর সে কিনা পড়ে পড়ে ঘুমোচ্ছিল। উঠে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস আনতে যাবে, তখন হঠাৎ অরণের বিড়বিড়ানো শুনে তার পদচারণ স্তব্ধ হলো। অরণ তখন যন্ত্রের মতো আওড়াচ্ছে, বাবা মাকে মারিনি, বাবা মাকে মারিনি। বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছে আজ প্রিয়। রাতে অরণকে জ্বরাক্রান্ত দেহ নিয়ে ফিরতে দেখে চিন্তা হচ্ছিল তার। সকালে ঘুম থেকে উঠেই চটজলদি সে নাস্তা বানাতে লেগে পড়ে, সব অরণের পছন্দের খাবার। সকালে যদিও বা ভারী খাবার খাওয়া হয় না এ বাড়িতে, তবুও অরণের অসুস্থতার কথা মাথায় রেখে প্রিয় খাবারের মেনু বদলেছে। জ্বর হলে রুচি চলে যায়, এ সময় নিশ্চয়ই শাকপাতা নামক হেলদি ফুড খেতে ইচ্ছে করবে না অরণের। প্রিয় যখন ভারী ব্যস্ত তখন পা টিপে টিপে সেখানে উপস্থিত হয় অন্তিক। চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে, সদ্য ঘুম থেকে ওঠার প্রমাণ দিচ্ছে তার লালচে চোখ যুগল। অন্তিক ঠোঁট বাঁকালো, বিমর্ষ গলায় বলে উঠল, কিরে কুমড়ো, কি আকাম করস? অন্তিক খানিক চেঁচিয়েই বলেছিল কথাটা। প্রিয় কেঁপে উঠল, তপ্ত চোখে তাকালো অন্তিকের পানে, চিবিয়ে বলল, তা থাপড়ায় তো দাঁত ফেলাই দেব, এত জোরে চেঁচালি কেন? আমার গলা আমি চিৎকার দিছি, তোর জামাইয়ের কি? কাজে মনোনিবেশ করলো প্রিয়। অন্তিকটা ভীষণ বেয়াদব, এর সাথে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। তারা দুজন সমবয়সী, বয়সের পার্থক্যটা 6 মিনিটের। এক্ষেত্রে প্রিয় বড়, তবে অন্তিকটা কখনোই তাকে 6 মিনিটের বড় হওয়া হিসেবে ন্যূনতম সম্মানটুকু দেয় না। সবটা সময় পিছনে লেগে ঝগড়া করে ঝগড়েটে অন্তিক। প্রিয়র মৌনতা ভালো ঠেকছে না অন্তিকের নিকট। ও খোঁচালো প্রিয়কে, কুমড়ো পটাশ আবার রান্না করতে জানে দেখি। ও মা, কি অখাদ্য কুখাদ্য রান্না করিস দেখি তো একটু। খাবারের দিকে হাত বাড়ালো অন্তিক, বাদ সাধে প্রিয় নাক সিটকে শুধায়, ছি অন্তি, তুই ফ্রেশ না হয়ে খাবারে হাত দিস কেন? মুখ ধুতে যা, খবিসের বাচ্চা খবিস। অন্তিক ভ্রু কুচকায়, বলে, তুই আম্মারে খবিস বললি কেন কুমড়া? দাঁড়া, আম্মার কাছে যদি আমি বিচার না দিছি। হনহনিয়ে যেতে লাগলো অন্তিক। প্রিয় হাঁপ ছেড়ে বাঁচে, যাক বদমাসটা যাচ্ছে তো অন্তত পক্ষে। তীব্র মাথার যন্ত্রণা নিয়ে চোখ খুলে অরণ। মাথায় কেউ যেন ছুরি দিয়ে আঘাত করছে অনবরত। যন্ত্রণায় শ্বাস রুখে আসার উপক্রম। উঠে বসলো ও ঘোলা দৃষ্টিতে পরখ করলো চারপাশ। কি আশ্চর্য, সে ঝাপসা দেখছে কেন? চোখ দুটো দুবার কচলাতে এবার স্পষ্ট হলো দৃষ্টি। আশপাশে দেখাকালীন আচানক তার নজর আটকালো পাশে। তিরু বসে, ঠিক বসে না, আধশোয়া হয়ে ফ্লোরে বসে মাথা এলিয়ে রেখেছে বিছানায়। ঘুমোচ্ছে কি? অরণ সর্বপ্রথম মনে করার চেষ্টা চালাল তিরু এখানে কখন আসলো। তৎক্ষণাৎ তার মস্তিষ্ক তাকে স্মরণ করায় কাল রাতের কথা। তীব্র জ্বর, উল্টোপাল্টা প্রলাপ বকছিল যখন, তখনই মেয়েটা তার কাছে এসেছিল। হুঁশ ফেরাতে চেষ্টা চালিয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। অরণের তখন ভয়াবহ অধপতন। তিরু তাকে ডাকা বন্ধ করে জলপট্টি দেওয়া শুরু করলো, মাথা মাসাজ করে দিতে লাগলো। তারপর চোখে নেমে রাজ্যের ঘুম। ব্যাস, আর কিছু মনে নেই তার। জ্বরের ঘোরে আবল তাবল কি যে বলেছে তাও মনে নেই। অরণ তিরুর সন্নিকটে গেল। মেয়েটা এভাবে কেন ঘুমিয়েছে? রুমে কেন গেল না? ঘাড় ব্যথা হয়েছে নিশ্চয়ই। অরণ ডাকলো, তিরু, এই তিরু।
কিয়ত নড়ে চড়ে তিরু অরণের হাত টেনে তাতে তার তুলতুলে গালটা রাখলো, তবুও ঘুম থেকে সে উঠল না। অরণের অস্বস্তি হলো এবার, দৃষ্টিপাত ফেলল অন্যত্রে। এই মেয়েটার দিকে তাকালে তার কেমন অদ্ভুত লাগে, ভীষণ অদ্ভুত। অন্যদিকে দৃষ্টি ফেলে রেখেই অরণ এবার জোর গলায় চেঁচালো, বিছানায় উঠে ঘুমাও তিরু। কাজ হলো না। কাজ হলো। ঘুম ভেঙেছে তিরুর, আর মোড়া ভেঙে ডাগর ডাগর চোখে তাকাতেও ভীষণ চমকালো, গাল তুলে নিল চটপট অরণের হাতের ওপর থেকে। তারপর ভারী ব্যস্ত হয়ে অরণের কপালে হাত রেখে শুধালো। জ্বর কমেছে কি? শান্ত নিবিড় দৃষ্টিতে তিরুর ব্যাকুলতার পরিমাণ মাপল অরণ, ধীরস্থ গলায় বলে উঠল। কমেছে, ভোরের দিকে শরীর ঘাম দিয়েছিল। তিরু হাঁপ ছেড়ে বলল, যাক, তবে আপনার ঘন ঘন জ্বর হচ্ছে কেন বলুন তো? আজ একবার হসপিটাল থেকে ঘুরে আসবেন। বিছানা থেকে নামতে নামতে অরণ জবাব দিল। সিজন চেঞ্জ হলেই আমার জ্বর হয়, এটা নতুন কিছু নয়, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। গিজার অন করছি, ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোবেন না কিন্তু। গোসল করারও দরকার নেই, ঠান্ডা পড়েছে। নিজের প্রতি তিরুর বাড়াবাড়ি রকমের যত্ন দেখে অরণ অসন্তুষ্ট হলো, বলা বাহুল্য অস্বস্তি হলো তার। এমন যত্ন মা বাদে তো কেউ করেনি কখনো। হুট করে জীবনে উড়ে এসে জুড়ে বসা নারীর তার প্রতি এরূপ যত্ন আত্মি হজম হলো না। আই নো হাউ টু টেক কেয়ার অফ মাই সেলফ তিরু, ডোন্ট ওয়ারি টু মাচ। দরজা বন্ধের শব্দ হলো। তিরু ঠায় বসে, গাল দুটো লাল হয়ে তার অপমানিত বোধ হচ্ছে। কার জন্য সে চিন্তা করছে? ছেলেটা তো রীতিমতো তাকে উপেক্ষা করার চেষ্টা চালাচ্ছে বারংবার। তবুও সে ছ্যাচড়ার মতো অরণের পিছু পড়ে থাকে। রুম থেকে বেরোলো ও, যেতে যেতে ভাবলো রাতের কথা। অরণের ওপর আপাতত রাগ হচ্ছে না, সে ভাবছে কাল রাতের কথা। এই পরিবারে যে বিশাল এক রহস্য লুকিয়ে তা সে নিশ্চিত পুরোদমে। চিন্তায় পড়েছে ও, এই বিষয়ে কি অরণকে সরাসরি প্রশ্ন করা উচিত? অরণের হাবভাব থেকে তো মনে হচ্ছে না কাল রাতের কথা তার মনে আছে। বাবা কেমন আছেন অরণ? ওনার সাথে তো কথাই হলো না, বাবা ফোনও দিলেন না। উনি কি এখন খুব বেশি অসুস্থ? খাবার টেবিলে উপস্থিত সকলের মুখবয়ব রেখা পরিবর্তন হলো। প্রিয় এবং অন্তিকের চেহারা হলো ফ্যাকাশে। অরণ কেবল গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম দৃষ্টিতে সকলের পরিবর্তনটা বেশ ভালোভাবেই খেয়াল করলো তিরু। তার বলা কয়েকটি বাক্যে পরিবেশ যেন গুমোট হয়ে গেছে। গুমোট নির্জন পরিবেশে শব্দের উৎপত্তি ঘটালো প্রিয়। চাচা যান খুব চাপা স্বভাবের ভাবি, কারোর সাথে তেমন একটা কথাই বলে না, তাই বোধহয় তোমায় ফোন করেননি। তিরু ছোট্ট করে উত্তর দিল। ও, এ ব্যাপারে কথা হলো না আর। প্রিয় তিরু নিজেদের মতো খাচ্ছিল। অন্তিক টুকটাকি প্রয়োজনীয় আলাপ সেরে নিচ্ছে অরণের সাথে। খাওয়ার ফাঁকে ফাঁকে টুকিটাকি উত্তর দিচ্ছে অরণ। হাঁসফাঁস করছে তিরু, কিছু বলতে চাচ্ছিল। প্রসঙ্গটা এগিয়ে নেওয়ার প্রবল আগ্রহ থাকলেও শব্দগুচ্ছ খুঁজে না পাওয়াতে মৌন রইল। তিরুর শপিংয়ে যাওয়া প্রয়োজন ছিল, দরকারি কিছু জিনিসপত্র আনতে। কথাটা অরণের কাছে তুলতেই সে তাড়া দিয়ে বলল, রেডি হও, আমার সাথে বের হবে তুমি। তিরু চটপট শুধালো, আপনার সাথে বের হবো মানে? আপনি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন আবার? আপনার তো এখন বেড রেস্টে থাকা প্রয়োজন। অরণ নিষ্প্রাণ কণ্ঠে প্রতিউত্তর করল। বেড রেস্টের দরকার নেই। তিরু এগুলো কাবার থেকে নতুন শার্ট বের করেছিল অরণ। তিরু সেই শার্টটা হাতে নিয়ে জেদি গলায় বলল, দরকার আছে অরণ। লহময় কেমন অবিন্যস্ত হলো পরিবেশ। অরণ গম্ভীর গলায় শাসন করলো তিরুকে। জেদ ভালো নয় তিরু, শার্ট দাও আমার, শার্ট দাও। আমার উপর কখনই অধিকার খাটাতে আসবে না তুমি, এটা আমার পছন্দ না। যখন আমাকে স্ত্রী হিসেবে মানতেই পারবেন না, তবে আমায় বিয়ে কেন করেছেন? তিরু চেঁচালো। উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে এলো অরণ। তিরুর বাহু চেপে ধরে শুধালো, করুণা করে, দয়া করে বিস্তারিত নিজের মায়ের কাছ থেকে জেনে নিও। অরণ শার্ট ছুঁড়ে ফেলে বেরিয়ে গেল। কক্ষ থেকে নেমে এলো নিষ্ঠুর নীরবতা। তিরু স্তব্ধ, একটু হলেও বুঝতে পারছে সবটা। পা কাঁপছে তার, হাঁটু ভেঙে বসে পড়ল শব্দ করে, বিড়বিড়িয়ে বলে উঠল, কেন মা, কেন আমায় ছোট করলে তুমি? কিংকর্তব্য বিমূঢ় তানহা আতঙ্কিত দৃষ্টিতে মেয়েকে দেখছেন তিনি। তার মনে ভয়, শঙ্কা, চিন্তায় চিন্তায় মাথা ব্যথা শুরু হয়েছে।
বুকে চাপ অনুভূত হচ্ছে। তানহার মনে হচ্ছে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করে বসবেন। পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় হয়তোবা এসে গেছে। বিড়বিড় করা সূরা ইয়াসিন থেকে শুরু করে আয়াতুল কুরসি পড়লেন, অন্তঃকরণ বোধহয় একটু শান্ত হলো। তিনি এবার সাহস করে বললেন,